मेरी चॉइस मेरा सफेद। আর বিরতির আগেও আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, মেডিকেলে ভর্তি সংক্রান্ত সব মামলায় বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ। কারণ সুপ্রিম কোর্টে বিচারপতিদের যে বিচার শুরু হয় সেই শুনানিতে কিন্তু দুই বিচারপতির বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। অর্ণব রয়েছে, অর্ণবের সঙ্গে একটু কথা বলবো। অর্ণব, সাম্প্রতিক সময় বোধহয় এরকম একটা ঘটনা খুব একটা আমরা দেখিনি, মানে এটা নজিরবিহীন ঘটনা। মানে দুই বিচারপতির একটা সংঘাত, তারপরে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ, সব মিলিয়ে আজকে শীর্ষ আদালতে যা হলো তার উপর ভিত্তি করে তো এটা মানে সব পক্ষকেই তার মানে নোটিশ দিতে হবে, তাই তো? অর্ণব, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলো। দেখো, মামলার মূল বিষয়টা হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মেডিকেল ভর্তির অনিয়ম সংক্রান্ত যে মামলা, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। অন্যদিকে সিবিআই এফআইআর খারিজ এবং বিচার প্রক্রিয়া 4 সপ্তাহের জন্য পুরো প্রক্রিয়াটা স্টে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের স্টে। এই যে পুরো বিচার প্রক্রিয়াটা 24 তারিখ এবং 25 তারিখ জানুয়ারি মাসে হয়েছে, এই পুরো বিচার প্রক্রিয়াটার ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। এবং এক্ষেত্রে তোমায় 3টে বিষয় বলবো। রাজ্য সরকার, 2 মূল মামলাকারী ঈশিতা সোরেন এবং সিবিআই প্রত্যেককে মামলায় নোটিশ ধরাতে নির্দেশ, অর্থাৎ প্রত্যেককে মামলায় অন্তর্ভুক্ত করলো, মামলায় বিবাদী করলো সুপ্রিম কোর্ট। এবং একই সঙ্গে তোমায় 2টো বিষয় বলে রাখি। এক, রাজ্যের তরফে কপিল সিব্বাল জানান যে এই সিঙ্গেল বেঞ্চ যেভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে মেডিকেল কলেজের এই ভর্তি অনিয়ম মামলা, সেই নির্দেশে রাজ্য সরকার তাদের ক্ষতি হয়েছে। রাজ্য সরকার এটাতে অসন্তুষ্ট। রাজ্য সরকার তাই স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল করেছে বা ফাইল করছে। অর্থাৎ রাজ্য সরকার এই সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল, যেটা কপিল সিব্বাল রাজ্যের হয়ে জানালেন। 2, সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যে বিষয়গুলি এসছে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বা নির্দেশনামায়, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেও অ্যাগ্রিভ, অর্থাৎ সেও এই নির্দেশের ফলে ক্ষতিগ্রস্ত। সেটা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, কোট আনকোট এটা হলো অ্যাগ্রিভ। তিনি বললেন অ্যাগ্রিভড তার মক্কেল, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা বা নির্দেশে অ্যাগ্রিভ, তাই তাদেরও কিছু এই মামলায় বলার আছে। কাজেই মামলা সোমবার দিন শুনানি হবে। তবে তোমায় বলে রাখি, দেশের সলিসিটর জেনারেল জানাচ্ছেন যে ডিভিশন বেঞ্চ কি করে কোনো রকম মেমো ছাড়া, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ সেটাকে চ্যালেঞ্জ করার জন্য যে অ্যাপিল একটা মেমো নাম্বার পড়ে, অর্থাৎ একটা মামলার নাম্বার পড়ে ডিভিশন বেঞ্চে, সেই কোনো অ্যাপিল মেমো ছাড়া মৌখিক আবেদনে কি করে লিখিত নির্দেশ দিল, যেখানে তিনি আর্টিকেল 141-এর একটা কথা বলেছেন এবং এটাতে পরিষ্কার প্রহিবিশন রয়েছে, অর্থাৎ এটা করা যায় না বলেও তিনি আদালতে সওয়াল করেছেন। অর্থাৎ সলিসিটর জেনারেল তিনি সিবিআই হয়ে সওয়াল করেছেন এবং তিনি বলছেন ডিভিশন বেঞ্চের এই নির্দেশ দেওয়াটাও কিন্তু সেটা সঠিকভাবে হয়নি। এই সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে তিনি এটা তুলে ধরলেন। সব মিলে সব পক্ষের বক্তব্য সুপ্রিম কোর্ট শুনবে, কিন্তু এই মুহূর্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, তিনি ডিভিশন বেঞ্চকে গুরুত্বহীন করেছেন শুধু নয়, সেটা নির্দেশনামের মধ্যে উল্লেখ করেছেন। এই পুরো বিষয়টা নিয়ে 24 এবং 25 জানুয়ারি মেডিকেল কলেজে ভর্তির যে অনিয়মের মামলা, যেখানে সিবিআই তদন্তের নির্দেশ ছিল, সেক্ষেত্রে 24 এবং 25 তারিখ একদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখা, সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলা, 2 মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে বলা। অন্যদিকে ডিভিশন বেঞ্চের 24 তারিখে সিবিআই তদন্তের নির্দেশের 1 ঘন্টার মধ্যে তার বেঞ্চ এই বিষয় নিয়ে কোনো মন্তব্য, কোনো বক্তব্য, কোনো নির্দেশ, কোনো পর্যবেক্ষণ রাখতে পারবেন না। খুব কম হাতে গোনা কিছু উদাহরণ আছে যখন একটা সাংবিধানিক কোর্ট, কলকাতা হাইকোর্ট শুধু নয়, দেশের যতগুলি হাইকোর্ট রয়েছে প্রত্যেক হাইকোর্টের এই যে রিট কোর্ট চলে সংবিধানের 226 নম্বর ধারার প্রয়োগ করে, সেই সাংবিধানিক আদালতের বিচার প্রক্রিয়া বন্ধ করা হয় খুব কম সময়ের জন্য। বিশেষ পরিস্থিতি তৈরি হলে সেই বিশেষ পরিস্থিতিটা হয়তো জুডিশিয়াল ডিসিপ্লিন ব্রেক, সেটা হতে পারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তার যা নির্দেশনামা, বা হতে পারে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের যেভাবে নির্দেশ দেওয়া, পুরোটার মধ্যে হয়তো জুডিশিয়াল সিস্টেম বা তার রীতি রেওয়াজ বিচার বিভাগের সেটা কোথাও একটা ধাক্কা খেয়েছে। তাই সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা রাস নিজেদের হাতে নিল। সোমবার মামলার পরবর্তী শুনানি হবে। আপাতত সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ কার্যকর হবে না এবং 2 বেঞ্চই বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালতের এই বিশেষ বেঞ্চ। অর্ণব, একটা বিষয় যে বিবাদ হলে আমরা বিচারপতিদের কাছে ছুটি, যে সব ঝামেলা মিটে যাবে, কিন্তু বিচারপতিদেরই সংঘাত, একটু যদি গোটা বিষয়ের প্রেক্ষাপটটা বলো।
দেখো, গত কয়েক মাস ধরে এই অভিযোগটা আদালতের সামনে এসেছিল এবং তোমায় বলে রাখি, শুধুমাত্র মেডিকেলে ভর্তি নয়, আমরা দেখেছি এসএসসি চাকরির ক্ষেত্রেও দেখেছি বিভিন্ন সময় ওবিসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, এই ধরনের সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ এসছে। কখনো বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে, সেটা এসএসসির মামলায়, আর মেডিকেলের ভর্তির মামলার ক্ষেত্রে, এমবিবিএস এ ভর্তির মামলার ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা করলেন ঈশিতা সোরেন। তিনি বললেন তিনি প্রকৃত এসটি সার্টিফিকেটের দাবিদার, অর্থাৎ তার কাছে রয়েছে প্রকৃত এসটি সার্টিফিকেট, উপজাতি তপশালী উপজাতি শংসাপত্র, কিন্তু যারা ফেক এসটি সার্টিফিকেট বানিয়ে তারা ভালো ভালো মেডিকেল কলেজে সুযোগ পেয়ে গেল ভর্তিতে, কিন্তু তিনি প্রকৃত এসটি হওয়া সত্ত্বেও তিনি সেই সুযোগ পেলেন না। তিনি আদালতের কাছে 50টা উদাহরণ দিলেন যাদের এসটি সার্টিফিকেট সম্ভবত ফেক হয়েছে। এরা কোথায় ভর্তির সুযোগ পেয়েছে? কেউ এনআরএসে, কেউ কলকাতা মেডিকেল কলেজে, কেউ নীলরতন সরকার মেডিকেল কলেজে, কেউ ন্যাশনাল মেডিকেল কলেজে, কেউ বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। অর্থাৎ ভালো ভালো যে সুযোগগুলো রয়েছে মেডিকেলে পড়ার জন্য পড়ুয়ারদের জন্য, এমবিবিএস এর পড়ুয়ারদের জন্য, সেই জায়গাগুলো এসটি কোটায় যে সংরক্ষণের যে আসন, সেগুলো এসটি সার্টিফিকেট জাল করে অন্যরা দখল করে নিচ্ছে। এই তার আমার কাছে 50টা উদাহরণ। মামলা এগোতে থাকলো, রাজ্য সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য জানতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, এবং সেখানে উঠে এলো 14টা মতো কেস রয়েছে যেখানে এসটি সার্টিফিকেট জালিয়াতির একটা প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে এবং রিপোর্টে সেটা ধরা পড়লো। বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন 14টা ক্ষেত্রে যদি হয় তাহলে এই ঈশিতা সোরেন কেন তার প্রকৃত এসটি সার্টিফিকেটে সে ভর্তির সুযোগ পাবে না? তাকে 10 দিনের মধ্যে ভর্তির সুযোগ দিতে হবে। আর এই পুরো বিষয়টা নিয়ে রাজ্যের কবে 24শে জানুয়ারি 12টা 55 নাগাদ, 12টা 55 সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই দিন 1 ঘন্টার মধ্যে দুপুর 2:06 নাগাদ ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে মৌখিকভাবে তাদের আবেদনটা শুনে একটা লিখিত নির্দেশ দিলেন, অর্থাৎ সিবিআই তদন্তের স্থগিতাদেশ দিলেন এবং একই সঙ্গে 2 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়ে দিলেন। এরপর আরও ঘাত প্রতিঘাত হলো 25শে জানুয়ারি, যখন মামলার পুরো দস্তুর শুনানি হলো ডিভিশন বেঞ্চে। আপিল নাম্বার অর্থাৎ ম্যাট নাম্বার সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তখন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সিবিআই এফআইআরটাকে খারিজ করে দিলেন। একই সঙ্গে নিম্ন আদালতের নির্দেশের উপর 4 সপ্তাহের স্থগিতাদেশ দিলেন, অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর 4 সপ্তাহের স্থগিতাদেশ দিলেন। 11টা 45 নাগাদ 25শে জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এই ইজলাসে জানতে পারলেন এই ধরনের নির্দেশ হয়েছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মধ্যে একটা উত্তপ্ত বাক্য বিনিময় আমরা দেখলাম। এবং সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, তাকে বিচারপতি অমৃতা সিনহা বলেছেন 1, 2, 3, 4 এইরকম তথ্য, যেটা পরিষ্কারভাবে পক্ষপাত দুষ্ট হয়ে একটা রাজনৈতিক দলের মতো কাজ করছেন বিচারপতি সৌমেন সেন, তাই তিনি স্থগিতাদেশ দিয়েছেন। এই ডিভিশন বেঞ্চের নির্দেশকে তিনি গুরুত্বহীন মনে করছেন। যেখানে রাত 10:45 নাগাদ 25শে জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ দেখা গেল, সেই নির্দেশ নামার মধ্যে বিচারপতি সৌমেন সেন সম্পর্কে তিনি বিস্ফোরক অভিযোগ লিখলেন। তার মধ্যে 3টে অভিযোগ, প্রথম পাতাতে 3টে অভিযোগ তিনি লিখলেন যে বিচারপতি সৌমেন সেন তিনি বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করা যাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত 2টো প্রাথমিক যে মামলা চলছে তার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে, এবং বিচারপতি অমৃতা সিনহাকে তিনি বললেন এই 2টো মামলা, রমেশ মালিক এবং সৌমেন নন্দীর মামলা, সেটা খারিজ করতে হবে, কারণ এরা কেউ টেট পাস করেনি, কাজেই তাদের মামলায় মেরিট নেই, এটা খারিজ করতে হবে। এই বিষয়টা বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের সিজে টি.এস. ভাগ্যনঙ্গ জানালেন এবং তিনি বললেন যে দেশের প্রধান বিচারপতির কাছেও বিষয়টা পৌঁছেছে। এবং 2 বছর আগে সৌমেন সেন বিচারপতি তার ট্রান্সফার হয়ে গেছিল উড়িষ্যা হাইকোর্টে, অথচ তিনি কাকে ধরে এখনো সেই ট্রান্সফারটা আটকে রেখেছেন? এই প্রশ্নগুলো ছোড়া, অর্থাৎ ডিভিশন বেঞ্চের প্রিজাইডিং জজ সম্পর্কে এজলাসে বসে মন্তব্যের মধ্যে থেমে না থেকে নিজের নির্দেশনামার মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় এগুলো উল্লেখ করলেন। তাই বিচারপতি সৌমেন সেনের যাবতীয় নির্দেশ খারিজ করা উচিত সুপ্রিম কোর্টের, এমনটাও তিনি পর্যবেক্ষণ রাখলেন। পুরো বিষয়টা জুডিশিয়াল ডেকোরাম, জুডিশিয়াল ডিসিপ্লিন, সেটা নিয়ে একটা কোয়েশ্চেন এলো। দেশের প্রধান বিচারপতি সুমোটো কগনিজেন্স গতকালই গ্রহণ করেছিলেন, আজকে তার শুনানি হলো এবং 3 পক্ষ, এক্ষেত্রে রাজ্য, মূল মামলাকারী এবং সিবিআইকে নোটিশ ধরানো হলো। সমস্ত বিচার প্রক্রিয়া একক বেঞ্চ বা যৌথ বেঞ্চ সেটা স্থগিত থাকলো, সোমবার মামলার পরবর্তী শুনানি।